রাজবৈদ্য রাজমহলে এসে সবার আগে রাজার সাথে দেখা করেন আর বলে, রাজামশাই, আজ দূরের রাজ্য থেকে এক রাজকুমার সকালে জলখাবার খেতে আমাদের এই রাজপ্রাসাদে উপস্থিত হবেন। তার বাবার অনেক বড় রাজ্য রয়েছে, সে আমাদের রাজকন্যার সাথে দেখা করতে চায়। এ তো বড় ভালো খবর। রানীকে এই খবর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, আর আমি আমার মেয়ের সাথে নিচে কথা বলবো। সে যেন এবার কোনো মতে রাজকুমারের সাথে খারাপ ব্যবহার না করে, আর রাজকুমারও যেন আমার মেয়েকে পছন্দ করে। হ্যাঁ মহারাজ, আমরা এর আগেও রাজকুমার নীলের রাজ্য সম্পর্কে অনেক জেনেছি। আমরা সেই রাজ্যে আত্মীয় করতে পারলে আমাদের শক্তি আরো বেড়ে যাবে। তুমি ঠিকই বলেছ। দরবেশ বাবা আমাদের যে বিপদের কথা বলেছিল তা থেকে উদ্ধার পেতে হলে তো আমাদের এক শক্তিশালী রাজ্যের দরকার। যেভাবেই হোক আমি রাজকন্যাকে রাজকুমার নীলের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি করাবো। এরপর রাজবৈদ্য রানীমার সাথে কথা বলতে চলে যায়। অন্যদিকে রাজা নিজেই রাজকন্যা কনকলতার কক্ষে যায়। সে দেখতে পায় রাজকন্যা কনকলতার ঘরের সামনে দেহরক্ষী সুজন দাঁড়িয়ে আছে। রাজামশাই যখনই রাজকন্যা কনকলতার কক্ষে প্রবেশ করতে যাবে তখনই দেহরক্ষী সুজন রাজামশাইকে বাধা দিয়ে বলে, ক্ষমা করবেন রাজামশাই, কিন্তু রাজকন্যার নিষেধ আছে, তাকে যেন কেউ বিরক্ত না করে। তুমি কি বলছো? তুমি কি জানো আমি হচ্ছি এই রাজ্যের রাজা, আর আমি কিনা আমার মেয়ের কক্ষে যেতে পারবো না? ক্ষমা করবেন রাজামশাই, আমি শুধু আমার দায়িত্বটা পালন করছি। এই কথা শুনে রাজামশাই হাসতে থাকেন আর বলেন, তুমি ঠিকই করেছো। আমি শুধু তোমাকে পরীক্ষা করছিলাম তুমি আমার মেয়ের জন্য একজন উপযুক্ত দেহরক্ষী কিনা। তোমার মতো দেহরক্ষীকেই এতদিন যাবৎ খুঁজেছিলাম। এই জন্য রাজকন্যা কনকলতাও হয়তো তোমাকে এত পছন্দ করেন। আমি কিছুক্ষণ পরে আসছি আমার মেয়ের সাথে দেখা করতে। হা হা হা। এই বলে রাজামশাই সেখান থেকে চলে যায়। অন্যদিকে মায়াপরী তার জাদু শক্তি ব্যবহার করে রাজকন্যার কক্ষে প্রবেশ করেন। হঠাৎ তার ঘরে মায়াপরীকে দেখে রাজকন্যা কনকলতা চমকে ওঠে। কি তুমি? আর তোমার এত বড় সাহস, তুমি আমার অনুমতি না নিয়ে আমার কক্ষে প্রবেশ করেছো? এই মুহূর্তে বের হয়ে যাও, নয়তো আমার দেহরক্ষী তোমাকে মেরে রাজ্য ছাড়া করবে। আপনি শান্ত হন রাজকন্যা, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি একজন পরী। আমি এখানে আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। রাজকন্যা কনকলতা তার স্বভাব মতো খুব রেগে যায় এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। রাজকন্যার চিৎকারের আওয়াজ শুনে দেহরক্ষী সুজন দ্রুত তার কক্ষে প্রবেশ করে আর সে মায়াপরীকে দেখেই চিনে ফেলে। রাজকন্যা, কি হয়েছে? আপনি একটু শান্ত হন। আর মায়াপরী, আপনি এখানে কি করছেন? আরে তুমি সুজন না, দবির মিয়ার ছেলে? তুমি এখানে কি করছো? আমি তো এখানে রাজকন্যা কনকলতার সাথে কিছু কথা বলতে এসেছি। রাজকন্যা কনকলতা অনেক অবাক হয় এটা দেখে যে সুজন আগে থেকেই মায়াপরীকে চিনত। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব, আমাকে একটু বুঝিয়ে বলো। আপনি শান্ত হন রাজকন্যা, আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলছি। আমি হলাম মায়াপরী। আমি আপনার কক্ষে একটা সুন্দর সুবাসিত ফুল দেখতে পাচ্ছি। এটা কোনো সাধারণ ফুল নয়, এটা হলো জাদুর ফুল। এই ফুল আপনার কাছে থাকা মোটেও নিরাপদ নয়, এটা আমার কাছে বুঝিয়ে দিন। রাজকন্যা কনকলতা এটা শুনে আবারও খুবই বিরক্ত হয়। কি বলছো তুমি? এই ফুল আমি তোমায় কেন দেব? এই ফুল আমার দেহরক্ষী সুজন আমার জন্য অনেক কষ্ট করে এনে দিয়েছে, এটা আমি তোমাকে কোনোভাবেই ফেরত দেব না। সুজন,
তুমি তাহলে এই ফুল এনে রাজকন্যা কনকলতাকে দিয়েছো? তুমি চেনো এই ফুলকে? হ্যাঁ, কিন্তু এটা যে একটা জাদুর ফুল এটা আমি জানতাম না। কিন্তু এটা কোনো সাধারণ ফুল নয়, এটা আমি বুঝতে পেরেছিলাম। এক লোক এই ফুল নেয়ার জন্য আমার সাথে মারামারি করেছিল, আর সে যে এক জাদুকর সেটা আমাকে বলেছিল। মায়াপুরী এই কথা শুনে খুবই অবাক হয়। এই ফুল রাজকন্যার সাথে থাকা অবশ্যই নিরাপদ না। সেই জাদুকর আবারও হামলা করবে ফুল নেয়ার জন্য, আর ওই জাদুকর অবশ্যই কোনো খারাপ কাজের জন্য এই ফুলটা নিতে চাচ্ছে। এই সব কিছু শুনে সুজন বলে, রাজকুমারী, আপনি কিছু মনে না করলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, তুমি আমার বিশ্বস্ত লোক, আমি তোমার কথা শুনবো। ক্ষমা করবেন, ছোট মুখে বড় কথা বলছি। আমার মনে হয় এই ফুল এখানে রাখা নিরাপদ নয়। আপনি এই ফুল মায়াপুরীকে বুঝিয়ে দিন। আমি ওনাকে চিনি, সে একজন ভালো পরী, আর এই ফুল আসলে একজন ভয়ঙ্কর জাদুকর খুঁজতেছিলেন। হ্যাঁ রাজকুমারী কনকলতা, সুজন ঠিক কথাই বলছে। এই ফুল যদি কোনো খারাপ লোকের হাতে পড়ে যায় তাহলে ভয়ঙ্কর কিছু হতে পারে। রাজকুমারী কনকলতার স্বভাব খুবই বদমেজাজি। সে কখনো কারো কথা শোনে না, তার মনে যাই আসে সে তাই করে। কিন্তু সে এই প্রথমবার তার দেহরক্ষী সুজনের কথায় তার প্রিয় ফুল মায়াপরীকে দিতে রাজি হয়ে যায়। ঠিক আছে, নিয়ে যাও এই ফুল। আমি আজকে এই ফুল নিয়ে যেতে পারবো না। কিছুদিনের মধ্যে আমি আবার আসব। এই ফুলটা তখন নিয়ে যাব, আর ঠিক ততদিন এই ফুলের দায়িত্ব সুজনের। সুজন, তুমি এই ফুল দেখে রাখবে। এই ফুল খারাপ লোকের হাতে পড়লে ভয়ঙ্কর কিছু হতে পারে, কিন্তু তবুও আপনি কেন এই ফুলকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছেন না? আমি এই ফুল এখন নিতে পারবো না, কারণ আমি দেখতে চাই সেই জাদুকর লোকটি কারা, আর তারা এই ফুল নিয়ে কি করবে। তাদের পরিচয় জানা আমার জন্য খুব দরকার। সাবধানে থেকো সুজন, খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার আবারও দেখা হতে চলেছে। এই বলে মায়াপুরী সেখান থেকে চলে যায়। অন্যদিকে তান্ত্রিকের শিষ্য তান্ত্রিকের সামনে এসে বলে, তান্ত্রিক, আমি একটা ভালো খবর দিতে এসেছি। আমি জানতে পেরেছি সেদিন ওই অলৌকিক ফুল আমার কাছ থেকে কে কিনে নিতে চেয়েছিল। আপনি অনুমতি দিলে আমি আবারও সেই জাদুর ফুলটা আমাদের কাছে ফিরে আনার ব্যবস্থা করতে পারি। তোমার উপর আমার মোটেও বিশ্বাস নেই, তবে হ্যাঁ, তবে তুমি যদি ওই জাদুর ফুল ফিরিয়ে আনতে পারো তবে চেষ্টা করো, আমার কোনো আপত্তি নেই। এরপর তান্ত্রিকের শিষ্য কনকলতার খোঁজে বেরিয়ে পড়ে এবং রাজ্যের দ্বার প্রান্তে এসে হাসতে থাকে আর বলতে থাকে, তো বন্ধুরা, তান্ত্রিকের শিষ্য পরবর্তীতে কি করতে চলেছে? সে কি কনকলতার কোনো ক্ষতি করবে? আর মায়াপুরী কি জানতে পারবে তান্ত্রিক এবং শিষ্যের আসল উদ্দেশ্য কি? জানতে হলে দেখুন আমাদের কনকলতা গল্পের পরবর্তী পর্ব।